Hello students, how are you doing? I hope all are well, fine, safe and sound. This is Furkanuddin. Welcome to you once again in my class. Today I would like to first introduce myself, and this is Furkanuddin, and I am working as an assistant teacher of Shunakani Gapta Primary School from Shalla, Sunamganj. Today I am here specially for the students of class 4, and in my last class, I told about the uses of a full stop and capitalization. Today, I'm going to take a class sequence of this class. Students, before going to my main class, let's see some sentences on the whiteboard. Students, look at the picture, look at the board, and let's read the sentences. First of all, what's your name? তোমার নাম হয় কি? What a beautiful the bird it is. কি সুন্দর একটি পাখি. Teacher said the earth is round. শিক্ষক বললেন পৃথিবী হয় গোল. তিনটি সেন্টেন্সে দেখো তিন রকমের কিছু পাংচুয়েশন মার্ক আছে. পাংচুয়েশন মার্ক আগেই বলেছিলাম, পাংচুয়েশন মার্ক মানে বিরাম চিহ্ন। মানে আমরা কোনো কিছু ভালো করে লিখতে গেলে, ভালো করে পড়তে গেলে we have to must maintain some rules and regulation according to the grammar. গ্রামারের নিয়ম অনুসারে আমাদের অবশ্যই কিছু না কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আদারওয়াইজ উই কান্ট রাইট ওয়েল এন্ড রিড রাইট। আমরা ভালো করে পড়তে পারবো না, লিখতে পারবো না। আমরা শুধু সুন্দর করে লিখতে পারি যাতে, বুঝতে পারি যাতে, সেই জন্য খুব প্রয়োজন আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো হোয়াটস ইউর নেম শেষে একটা চিহ্ন আছে। হ্যাঁ, হোয়াট আ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ, এটা শেষে আবার অন্যরকম আরেকটা চিহ্ন আছে। টিচার সেড, এখানে দেখো আবার এরকম একটা চিহ্ন আছে। তাহলে প্রথম চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হলো কোয়েশ্চন মার্ক, এই চিহ্নটার নাম হলো এক্সক্লেমেশন মার্ক, আবার এই চিহ্নটার নাম হলো ইনভার্টেড কমা। এটা হলো একটা কমা। অলরেডি গত ক্লাসে আমরা কমা, ফুল স্টপ এবং ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলেছি। সো সেখানে আমি হালকা করে কমার কথা বলেছি। আমি কমা নিয়ে পুরো একটি ক্লাস করব, কারণ কমার অনেক ইউজেস আছে। সো আজকে আমরা তিনটি চিহ্ন নিয়ে কথা বলবো, কোয়েশ্চেন মার্ক নিয়ে, এক্সক্লেমেশন মার্ক নিয়ে এবং ইনভার্টেড কমা নিয়ে। তাহলে স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস কি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আমি তো অলরেডি বলেই ফেলেছি how to write well. That means তোমাদের যে টেক্সট বই আছে, সেই টেক্সট বইয়ের কত পৃষ্ঠা বের করবে? টেক্সট বুকের 47 পৃষ্ঠা, 47 পেজ, 48 পেজ, এই দুটি পৃষ্ঠা আজকে আমি পড়াবো। Yes student, you guess right. Today's lesson is about use of question mark, use of exclamation mark, use of inverted comma. Even today's lesson is belongs to class 4 from English for today, and this class is belongs to unit 23, and the title of the class chapter is write well. Students, আমরা যখন কথা বলি, আমরা কাউকে প্রশ্ন করি, অথবা আমরা যখন বিশ্ব অবাক বুঝাই, অথবা যখন আমরা কারো কথাগুলো সরাসরি বলি, অথবা কারো কথাগুলো আমি আমার মতো করে হুবহু করে বলতে চাই, তখন এই তিন প্রকারের সেন্টেন্সকে আলাদা করার জন্য, ফাইন্ড আউট করার জন্য, মানে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং বক্তা তার কথা সরাসরি বলতেছে না তার নিজের মতো করে বলতেছে, কথাগুলোকে আলাদা আলাদা করার জন্য আমরা কিছু পাংচুয়েশন ব্যবহার করতে হয়। সেগুলো হলো এই ধরনের পাংচুয়েশন। যখন আমি কোনো কিছু প্রশ্ন করা হবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা, তখন হবে এই চিহ্নটা। এই চিহ্নটার নাম হলো কোয়েশ্চন মার্ক, এই চিহ্নটার নাম হলো কোয়েশ্চন মার্ক, কোয়েশ্চন মার্ক। আবার যখন অবাক বা বিস্ময়িত হই, অবাক বা বিস্ময় প্রকাশ করি, তখন এই চিহ্নটা সোজা একটি টান দিয়ে নিচে একটা ফোঁটা হবে,
এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক। আবার যখন আমরা কারো কথা সরাসরি বলি, কারো কথা সরাসরি উপস্থাপন করি, তখন আমরা ইনভার্টেড কমা দিয়ে সেটাকে আবদ্ধ করে দিই। অথবা কোনো একটা উদ্ধৃতি আমরা দিলাম, সেটাকে আলাদাভাবে মানে বক্তার কথাটা আলাদাভাবে প্রকাশ করার জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। এটার নাম হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। কমা। আচ্ছা লিসেন স্টুডেন্ট, আমি এখানে কমা শব্দটা নিয়ে একটু কথা বলতেছি। COMMA, কমা, এটা হলো বিরাম চিহ্ন, মানে এই যে কমা এটাকে বলা হয়। আবার বানানটা যদি একটু চেঞ্জ হয়, CUMMA, কুমা। এই কুমা হলো যে মুমূর্ষু অবস্থা, যাদের জ্ঞান প্রায় হারিয়ে যায়, মানে বেঁচে থাকে কিন্তু আসলে বাস্তবিক অর্থে প্রকৃত অর্থে ওনার কোনো সেন্স শক্তি থাকে না, যার শুধু হার্টবিটটা থাকে, সেটাকে বলা হয় কুমা। মানে সে মরণ যন্ত্রণার মধ্যে আছে, মানে হয়তো মরে যাবে এরকম অবস্থায় কুমার মধ্যে থাকা, যার বাস্তবিক জ্ঞান টিয়ান থাকে না, কিন্তু প্রকৃতপক্ষে ওনার আত্মাটা বেঁচে থাকে, সেটাকে বলা হয় কুমা। COMMA। আর COMMA, কমা। কমা মানে বিরাম চিহ্ন, পাংচুয়েশন মার্ক। এই দুটি বানানোর মধ্যে একটু খেয়াল রাখবেন স্টুডেন্ট। চলো এবার দেখি কিভাবে কোয়েশ্চেন মার্কের ব্যবহার হয়। কোয়েশ্চেন মার্কের ব্যবহার, কোয়েশ্চেন মার্ক নিয়ে একটা মজার তথ্য আছে। তুমি যখন কোয়েশ্চেন মার্কটা এভাবে লিখো বা এভাবে আমরা লিখি কোয়েশ্চেন মার্কটা, দেখো এটা শেপটা কিরকম, দেখতে কিরকম, আমাদের কানের মতো না অনেকটা? কানের মতো, কানের এই বাঁকা অংশটা, হ্যাঁ কানের মতো না? অর্থাৎ আমাকে যখন প্রশ্ন করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু আমরা কান দিয়ে শুনি। সেই জন্য হয়তো সেখান থেকে এই কানের মানে একটা শেপ থেকেই এই কোয়েশ্চেন মার্কের শেপটা আনা হয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার স্যাপার। যাই হোক, কোথায় কোয়েশ্চেন মার্ক বসে চলো আমরা দেখি। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তবে উক্ত সেন্টেন্স এর শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। কোয়েশ্চেন মার্ক বসে। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো, শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসে। এরপরে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, তার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। অর্থাৎ যদি কোনো প্রশ্ন দ্বারা, কোনো সেন্টেন্স দ্বারা বুঝে যে তাকে তার দ্বারা প্রশ্ন করা হয়েছে বা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন অবশ্যই তার শেষে কি একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, কোয়েশ্চেন মার্ক বসবে। মাইন্ড ইট, এটার নাম কি? কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন এই সেন্টেন্সের শেষে বসার কারণে এটাকে বলা হয় কোয়েশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাকে মনে রাখতে হবে কোয়েশ্চেন মার্ক দ্বারা সেন্টেন্স শেষ হয়। মানে একটি সেন্টেন্সের আগের ক্লাসে আমি বলেছিলাম, একটি সেন্টেন্স শেষ করতে গেলে তিনটি পাংচুয়েশন মার্ক বসে। একটা হলো ফুল স্টপ, একটা হলো কোয়েশ্চেন মার্ক, আর একটা হলো কি এক্সক্লেমেশন মার্ক। তো আজকে আমরা কোয়েশ্চেন মার্ক যেহেতু পড়তেছি, কোয়েশ্চেন মার্ক দ্বারা একটা সেন্টেন্সের শেষ হয়, মানে সমাপ্ত হয়। তারপরের যে সেন্টেন্স অবশ্যই সেটা কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ কোয়েশ্চেন মার্ক কোন সেন্টেন্সের দিয়ে যখন শেষ হবে, তারপরে যদি অন্য কোনো একটা সেন্টেন্স শুরু হয়, সেটা অবশ্যই কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন আমি ধরো তোমার কাছে চিঠি লিখলাম, হাউ আর ইউ, তুমি কেমন আছো, শেষ। তারপর লিখবো আই হোপ ইউ আর ওয়েল, আই হোপ ইউ আর
ওয়েল। আশা করি তুমি ভালো আছো। দেখো এই কোয়েশ্চেন মার্ক দিয়ে এই সেন্টেন্সটা যখন শেষ করছি, পরের সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়েছে। আর অবশ্যই এটা তো আমরা জানি যে যে কোনো সেন্টেন্স স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার, যে কোনো সেন্টেন্স স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার, যে কোনো সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন মার্ক ইউজের কিছু প্র্যাকটিস করি, কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করব। Dear students, look at the whiteboard. There I wrote some sentences and there has any punctuation mark. এই সেন্টেন্সগুলোতে কোনো punctuation mark নেই and there has no also capitalization uses. এখানে কোনো ক্যাপিটালাইজেশনও ব্যবহার করা হয়নি, মানে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজেশন করা হয়নি। তাহলে এক একটা সেন্টেন্সে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন ব্যবহারটা আমরা একটু এই চারটা সেন্টেন্স থেকে প্র্যাকটিস করব। হ্যাঁ, এক কথায় আমি যখন একটি সেন্টেন্সের নিচে আরেকটি সেন্টেন্স নিয়েছি, তখন এখান থেকে একটি সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্স থেকে আলাদা করাটা হয়তো সহজ হয়ে যাবে। যখন প্যাসেজ আকারে একসাথে দেওয়া থাকবে, তখন কিন্তু তোমাকে একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্স আলাদা করতে গিয়ে তোমাকে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন এই ব্যবহারটা খুব ভালো জানতে হবে। না জানলে তুমি একটি সেন্টেন্স থেকে আলাদা আরেকটি সেন্টেন্স করতে পারবে না। তার মানে মানে ভালো করে পড়তেও পারবে না, ভালো করে অর্থ প্রকাশ করতে পারবে না, ভালো করে লিখতেও পারবে না। সো নাও লুক এট দ্য ফার্স্ট সেন্টেন্স। ডু ইউ এখানে একটা ওয়ার্ড হবে নো। ডু ইউ নো দ্য নেম অফ ফ্লাওয়ার? এটার বাংলা অর্থ হলো তুমি কি ফুলের নামটি জানো? ফুলের নামটি কি তুমি কি জানো? তাহলে এখানে এই সেন্টেন্সটা দ্বারা কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। আমরা লাস্টে ক্যাপিটাল কোয়েশ্চেন মার্ক দিলাম, রাইট? ওকে, আমরা আরেকটা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। হ্যাঁ, সো ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল হবে। এখানে ডিটা কি হবে? ক্যাপিটাল হবে। ব্যাস, সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। নাও লুক এট দ্য সেকেন্ড ওয়ান। ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে? তুমি কি গতকাল গিয়েছিলে? এটা প্রশ্ন করা হয়েছে, রাইট? যদি কোনো কিছু প্রশ্ন করা হয়, ডেফিনেটলি উই নো দ্য এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স মাস্ট পুট কোয়েশ্চেন মার্ক। ওকে, কোয়েশ্চেন মার্ক বসাই দিলাম। এবার সেন্টেন্সের ফার্স্টে দেখি কোথায় ক্যাপিটাল লেটার হবে। ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে? তুমি কি গতকাল গিয়েছিলে? নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয়? এটার বাংলা অর্থটা হলো ছেলেটির নাম কি? তাহলে এটা তো একটা প্রশ্ন। ডেফিনেটলি উই মাস্ট ইউজ কোয়েশ্চেন মার্ক এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের শেষে আমরা কি করতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। মানে এটা যে একটা প্রশ্নবোধক বাক্য, সেটাকে প্রমাণ করার জন্য, সেটাকে বোঝানোর জন্য আমরা এই মার্কটা ব্যবহার করেছি। আদারওয়াইজ উই কান্ট আন্ডারস্ট্যান্ড। আর না হয় আমরা কি হয়তো বুঝবো না। ইভেন ফার্স্ট লেটার কি হবে? হোয়াট ইজ দ্য নেম? তাহলে হোয়াট কি হবে? ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে, রাইট? ওকে, নাও লুক এট দ্য লাস্ট ওয়ান। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? তুমি কোন কলমটি চাও? Definitely it's a question mark. Should use at the end of the sentence, and the sentence should start with capital letter. Bas হয়ে গেল। তাহলে dear students, from the four sentences maybe you can't guess but you could understand the use of the capitalization and use of question mark at the end of the sentence. আমাদের সবসময় মনে রাখতে হবে যে at the end of the sentence there is three punctuation. One is full stop, second is question mark, third is exclamation mark. Question mark must be put at the end of the questionary sentence. Dear students, now we will see the uses of exclamation mark at the end of the exclamatory sentence. There has a two type of uses of exclamatory sentence. এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করার দুটি নিয়ম আছে। একটা ইন্টারজেকশন ওয়ার্ডের পরে, আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে। মানে এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সগুলো শেষ হবে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করে। তিনটি মার্ক বসতে পারে, এর মধ্যে লাস্ট ওয়ানটা কি বলছিলাম? এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্কটা বসে। আর একটা হলো ইন্টারজেকশন ওয়ার্ডের পরে এক্সক্লেমেশন মার্কটা বসে। এখন ইন্টারজেকশন ওয়ার্ডটা কি? মানে ইন্টারজেকশন, যে পার্টস অফ স্পিচের একটা ইন্টারজেকশন আছে, সেই ইন্টারজেকশনটা বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? আমাদের কি মনে আছে? ইন্টারজেকশন হলো সেই সকল ওয়ার্ড, সেই সকল পার্টস অফ স্পিচ, যে সকল পার্টস অফ স্পিচ দ্বারা
অবাক, বিস্ময়, হাসি, কান্না, দুঃখ, বেদনা এগুলো বোঝাবে, মানে সরাসরি ওই ওয়ার্ডগুলো দ্বারা বোঝাবে। সে ওয়ার্ডগুলোর পরে কি বসে? এক্সক্লেমেশন মার্ক বসে। ইভেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি? এক্সক্লেমেশন মার্ক বসে। নাও লেটস প্র্যাকটিস সাম এক্সক্লেমেশন মার্কস এন্ড the rules and exclamation marks. Dear students, now we will learn how to use exclamation mark and rules of the exclamation mark uses at the end of the sentence or the end of the interjectional word. Dear students, যেমন প্রথম সেন্টেন্সটা যদি বলি, আলাস হি ইজ আন্ডান হাই, সে হয় অসহায়। এই যে আলাস, এই আলাস শব্দটা দ্বারা একটা হাই বোঝাচ্ছে, মানে কি? একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড বোঝাচ্ছে, মানে ইন্টারজেকশনাল ওয়ার্ড। এই আলাস শব্দটাই একটা মানে ভয়, ভীতি, হাসি, কান্নার ভিতরে পড়ে, মানে এখানে কি? দুঃখটা বোঝাচ্ছে। লাইক দ্যাট, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। হেই, আমরা জয়লাভ করেছি। আমরা যে খেলায় জয়লাভ করি, জয়লাভ করার পরে আমরা সবাই মিলে কিন্তু একটা জয় করি। হেই, এরকম সামথিং সাউন্ডটা, এই হেই শব্দটার ইংরেজি হলো হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এই আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড কেয়ারফুলি। এট দ্য এন্ড অফ দ্য এক্সক্লেমেটরি ওয়ার্ড অথবা এন্ড অফ দ্য ইন্টারজেকশনাল ওয়ার্ড, এগুলোকে বলা হয় ইন্টারজেকশনাল ওয়ার্ড। যখন আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো, তখন এই ওয়ার্ডগুলোকে এক একটা ইন্টারজেকশনাল ওয়ার্ড। আবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক শেষে বসে অনেক সময় আমরা বোঝার জন্য, ভালো বোঝার জন্য এগুলোকে বলা হয় এক্সক্লেমেশন ওয়ার্ড, এরকম আমরা বলি। তাহলে এই সেন্টেন্সগুলো দ্বারা ইন্টারজেকশনাল ওয়ার্ডগুলো দ্বারা এক্সক্লেমেটরি যে সেন্টেন্সের যে ভিউটা, যে মানে থিমটা, সেই থিমটা বোঝানো হয়। সেই জন্য এটা শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসে, একটা এক্সক্লেমেশন মার্ক বসে। এই এক্সক্লেমেশন মার্কের পরে যে সেন্টেন্স শুরু হবে, সেই সেন্টেন্স আবার স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। মাইন্ড ইট, আমি আগে বলেছি ফুল স্টপের পরে যে সেন্টেন্স শুরু হবে সেটা স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। কোয়েশ্চেন মার্কের পরে যে সেন্টেন্স স্টার্ট হবে স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। এক্সক্লেমেশন সেন্টেন্সের পরে যে সেন্টেন্স শুরু হবে স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারটা আমাদের ভালো করে বুঝতে হবে। এভরি সেন্টেন্স স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। দেখো, এখানে যেহেতু আমি এক্সক্লেমেশন ওয়ার্ডটা, এক্সক্লেমেশনারি ম্যাটারি মার্কটা বসাইছি, এই সেন্টেন্সের শেষে আর এক্সক্লেমেশন ওয়ার্ড মার্ক বসানোর দরকার নেই। এখানে বসবে কি? একটা ফুল স্টপ বসে, অর্থাৎ ইন্টারজেকশনাল ওয়ার্ডের পরে সবসময় একটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, স্টেটমেন্ট বসে, তখন সেখানে একটা কি? ফুল স্টপ বসে। ঠিক আছে? এরকম আরো কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে বা ইন্টারজেকশনাল ওয়ার্ড আছে, যেমন ইয়াহু, এগুলোর পরে সবসময় একটা ইন্টারজেকশন এক্সক্লেমেশন মার্ক বসবে, পরে একটা স্টেটমেন্ট বসবে। তারপর কি? ব্রেভো, তারপরে কি? ফাই, তারপরে কি? ওয়াও। এই ধরনের ওয়ার্ডগুলো ইন্টারজেকশনাল ওয়ার্ড। তো সবসময় মনে রাখবে, এই এক্সক্লেমেশন মার্কটা বসে কোথায়? দুইটি জায়গায়, এট দ্য এন্ড অফ দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স অথবা এন্ড অফ দ্য ইন্টারজেকশনাল ওয়ার্ড। আমরা ইন্টারজেকশনাল ওয়ার্ডটা দেখলাম, তাহলে এবার চলো দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্সের পেছনে কিভাবে এক্সক্লেমেশন মার্কটা বসাতে হয়। ইভেন এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনার জন্য যে এক্সক্লেমেশন মার্কটা গুরুত্বপূর্ণ, চলো একটু দেখি। Dear students, there are three sentences and these three sentences is exclamatory sentence. হ্যাঁ, এই exclamatory sentence দ্বারা যেমন I will read the sentences. What a nice bird it is. কি সুন্দর পাখিটি। তাহলে কি আমি একটা আনন্দ প্রকাশ করছে, এখানে একটু অবাক হচ্ছে, কি সুন্দর একটা পাখি, এটা আমার একটা বিস্ময়, একটা অবাক প্রকাশ হয়েছে। What a nice the bird it is, এখানে দি শব্দটা দেওয়া দরকার, দি বার্ড ইট ইজ। হ্যাঁ, কি সুন্দর পাখিটি। তারপর সেকেন্ড সেন্টেন্স, হাউ বিগ দ্য রিভার ইট ইজ, কত বড় নদী। মানে কি একটা বিরাট একটা নদী দেখলাম, দেখে কি আমি কিন্তু অবাক হলাম। তুমি মেঘনা নদীর পারে গেলা, মেঘনা নদীর এ তীর থেকে ওই তীর প্রায় দেখাই যায় না। হ্যাঁ, তখন সেখানে বলো কত বড় নদী। এরকম ভাবে আমরা যখন বলি, এটা কি আমাদের বিস্ময়, আমি এর আগে এত বড় নদী দেখিনি, অবাক হয়েছি। সো এই সেন্টেন্সটা দ্বারা কি অবাক প্রকাশ করেছে। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। এগুলো কি মনের একটা কি বলা যায়, একটা সুপ্ত বাসনা, তাই না? এরকম সেন্টেন্স গুলো
দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাবে, যেগুলো মনের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে মনের যে স্বাভাবিক অবস্থার পরিবর্তনগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। নাও লুক এট দ্য বার্ড, হোয়াট এ নাইস দ্য বার্ড ইট ইজ। এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে কি বসছে? একটা কোয়েশ্চেন মার্ক। লাইক দ্যাট হাউ বিগ দ্য রিভার ইট ইজ, এটা শেষে একটা এক্সক্লেমেশন মার্ক। এখানে কিন্তু ইন্টারজেকশনাল ওয়ার্ড নেই, পুরো সেন্টেন্সটার অর্থ একটা এক্সক্লেমেটরি ভাব আসছে এখানে, মানে বিস্ময় প্রকাশ করছে পুরো সেন্টেন্সটা দ্বারা। আর ইন্টারজেকশনাল ওয়ার্ড গুলো দ্বারা, অ্যাক্টিভ ওয়ার্ড দ্বারা, ইন্টারজেকশনাল অ্যাক্টিভ ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি ভাবটা চলে আসে, সেই জন্য ইন্টারজেকশনাল ওয়ার্ডের পরে কি এক্সক্লেমেটরি মার্কটা বসে। কিন্তু এখানে পুরো সেন্টেন্সটার মধ্যে একটা বিস্ময় প্রকাশ পেয়েছে, সেই জন্য সেন্টেন্সের লাস্টে এক্সক্লেমেশন মার্কটা বসে। লাইক দ্যাট ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। এটা কি কখনো পসিবল? পসিবল না। অস্বাভাবিক কোনো কিছু চিন্তা করা, সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ আই ওয়ার এ বার্ড, আমার পক্ষে কি পাখি হওয়া সম্ভব? পাখি হওয়া সম্ভব নয়। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, পাখি হওয়া পসিবল না। এটা কি মানে তোমাদের তো মাঝে মাঝে মনে হয় না যে যদি পাখি হতাম, আকাশে উঠতে পারতাম, অনেক উপর থেকে পৃথিবীটা দেখতে পারতাম, আমরা এরকম চিন্তা করতে পারি। কিন্তু পাখি হওয়া কখনো কি সম্ভব নয়। এগুলো হলো কি অস্বাভাবিক কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে, সেই কথাগুলোই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আরেকটু বলি, এখানে দেখো হোয়াট, আচ্ছা এখানে আছে হাউ, তাই না? হ্যাঁ, হোয়াট আর হাউ দিয়ে কিন্তু আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করলাম। একটু মানে খটকা লাগে না যে কখন হোয়াট থাকলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝবো, কখন হোয়াট থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝবো। হোয়াটের শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াটের শেষে যদি এক্সক্লেমেটরি মার্ক থাকে তাহলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। মাইন্ড ইট, এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে শুধুমাত্র হোয়াট আর হাউ ব্যবহার করা হয়। এই হোয়াট আর হাউ আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, এতটুকু। এটা নিয়ে আরো কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু এখন তোমরা এত কিছু বুঝবে না তো। সো হোয়াট আর হাউ এর শেষে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি হোয়াট আর হাউ এর শেষে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। Now I will discuss about the uses of inverted comma. This belongs to Write Well page 49. তোমার বইয়ের 49 পৃষ্ঠার Write Well lesson 3 এবং 4 এ এই অপশনটা আছে। ডিয়ার স্টুডেন্টস, বইকে এখন আর ফলো করার দরকার নেই, তুমি আমার কথাগুলো একটু শোনো কিভাবে আমরা ইনভার্টেড কমাটা ব্যবহার করতে পারি। এখন একটি সেন্টেন্সে ইনভার্টেড কমাটা কোথায় বসবে, কিভাবে বসবে, এটা কিছু নিয়ম আছে। সো লেটস সি, and I will like to write a sentence first. The teacher said the earth is round. The teacher said the earth is round. শিক্ষক বলেছিলেন পৃথিবী হয় গোল। আমরা তো সবাই জানি পৃথিবী গোল, তাই না? এখন এই সেন্টেন্সটাতে দেখো লাস্টে ফুল স্টপ বসেছে, এখানে ইনভার্টেড কমা বসেছে। এটা এই চিহ্নটার নাম কি বলেছিলাম? ইনভার্টেড কমা। এখানে কমা বসেছে, হোয়াই, কারণটা কি? এতগুলো কেন একসাথে বসলো আমাদের সেটা একটু বুঝতে হবে। দেখো টিচার সেড, শিক্ষক বলেছে, কথাটা কে বলেছে? শিক্ষক বলেছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে স্পিকার আর লিসেনার, এখানে একটু বিষয় আছে। স্পিকার আর লিসেনারকে, যেমন আমি কথা বলতেছি আর তোমরা শুনতেছো, হ্যাঁ, তো আমি হলাম স্পিকার, মানে যে স্পিক করে, যে কথা বলে, যে বক্তৃতা দেয় তাকে বলা হয় স্পিকার। মানে আমি কথা বলতেছি মানে বক্তা, বাংলায় বলা হয় কি বক্তা। আমি যে কথা বলতেছি আমি হলাম বক্তা, তোমরা মনোযোগ সহকারে শুনতেছো, তোমরা হলে লিসেনার, মানে কি শ্রোতা। যে শুনে তাকে বলা হয় শ্রোতা, যে বলে তাকে বলা হয় বক্তা। তাহলে আমার কথাটা যদি হুবহু তুমি অন্য কারো কাছে বলতে চাও, আমার কথাটা মানে কি বক্তার কথাটা, মানে কি স্পিকারের কথাটা, আমি হলাম স্পিকার, স্পিকারের কথা বা বক্তার কথাটা যদি অন্য কারো কাছে তুমি হুবহু বলতে চাও, তখন তোমাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। আমরা লেখার সময় ইনভার্টেড কমা ব্যবহার করে আমরা বুঝিয়ে দিব এই কথাটা
ওই ব্যক্তি সরাসরি বলেছে। যেমন টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, এই কথাটা টিচার সরাসরি ভেবে বলেছে। টিচারের মুখের কথাটা হলো এটা, দ্য আর্থ ইজ রাউন্ড। আমরা যখন অন্যের কথাটা, বক্তার কথাটা হুবহুবু অন্যের কাছে উপস্থাপন করব, মানে শিক্ষকের কথাটা হুবহুবু অন্য আরেকজনের কাছে উপস্থাপন করব, মানে প্রকাশ করব বা বলবো, তখন আমরা লেখার সময় ইনভার্টেড কমাটা ব্যবহার করব। লেখার সময় ইনভার্টেড কমাটা ব্যবহার করব। আমরা বলার সময় তো আর ইনভার্টেড কমা ব্যবহার করতে পারবো, আমরা লেখার সময় ইনভার্টেড কমা ব্যবহার করি। আমরা যখন ফুল মানে পাংচুয়েশন গুলো ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার মানে প্রপারলি যথাযথভাবে ব্যবহার হয় কোথায়? আমরা যখন লিখি। এর জন্য তোমাদের চ্যাপ্টারের নাম কিন্তু রাইট ওয়েল, কিভাবে ভালো লিখতে পারা যায়। ওকে ডিয়ার স্টুডেন্টস, আর কমাটা হবে কখন? ইনভার্টেড কমা দ্বারা যে সেন্টেন্সটা আবদ্ধ থাকবে, ইনভার্টেড কমা দ্বারা যে সেন্টেন্সটা আবদ্ধ থাকবে, ঠিক তার পূর্বে অংশে আমরা এই কমাটা বসাবো। ঠিক আছে? আর একটু দেখো, এখানে যে আমি ফুল স্টপ বসালাম, ফুল স্টপ অংশটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে বসতে হবে। ফুল স্টপ অংশটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে বসবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস? লিসেন, যদি কোনো সেন্টেন্সে ইনভার্টেড কমা শুরু হয়, ইনভার্টেড কমার পরে যে সেন্টেন্সটা শুরু হয় সেটা ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স হইলে দেখো, এই সেন্টেন্স স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, আবার ইনভার্টেড কমার পরে স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। এটা একটা রুলস। ইনভার্টেড কমার পরে যে সেন্টেন্স শুরু হবে তার ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল। ঠিক আছে? আবার দেখো, যে ফুল স্টপ, যে পাংচুয়েশন মার্কটা আমি ব্যবহার করেছি, সেই ফুল স্টপটা ইনভার্টেড কমার ভিতরে। তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রায় 2-3টা তথ্য আমরা জেনে ফেললাম, তাই না? সেন্টেন্স স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, ওকে ক্যাপিটাল লেটার ব্যবহার করলাম। তারপর ইনভার্টেড কমা দ্বারা যে অংশটা আবদ্ধ থাকবে, ইনভার্টেড কমা দ্বারা যে অংশটা আবদ্ধ থাকবে, সেই অংশটা পূর্বে একটা ফুল স্টপ, কমা বসাতে হবে। আন্ডারস্ট্যান্ড? আমরা কমার আরেকটা ব্যবহার এখানে জেনে ফেললাম, রাইট? আর ইনভার্টেড কমা দ্বারা যে সেন্টেন্সটা আবদ্ধ থাকবে, সেই সেন্টেন্সটার শেষে ফুল স্টপ থাকুক, কোয়েশ্চেন মার্ক থাকুক, অথবা এক্সক্লেমেশন মার্ক থাকুক, যে কোনো মার্ক, মানে তিনটা, একটা সেন্টেন্স শেষ হওয়া হলে তিনটা থেকে যে কোনো একটা মার্ক বসতে পারে, ফুল স্টপ অথবা কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক। এই তিনটা মার্ক যেই মাত্রায় বসুক না কেন, সেটা কি ইনভার্টেড কমার ভিতরে অংশেই বসবে, ইনভার্টেড কমার বাইরে বসবে না। মাইন্ড ইট। এটা অনেক সময় আমরা লেখার ক্ষেত্রে কিন্তু এই ভুলটা আমাদের হয়ে যায়, কিন্তু এই ভুলটা করা যাবে না। এই লাস্টের যে মার্কটা সেটা কি ইনভার্টেড কমার ভিতরে বসবে। ইভেন ইনভার্টেড কমা দ্বারা যে সেন্টেন্সটা শুরু হবে, সেই সেন্টেন্সের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। ব্যাস, ইনভার্টেড কমার এতটুকুই ব্যবহার। আর ইনভার্টেড কমা কখন সেন্টেন্সে বসে? যখন বক্তার কথা আমরা সরাসরি অন্যর কাছে উপস্থাপন করব, তখনই কিন্তু আমরা ওই কথাটার উপর, ওই বক্তৃতাটার উপর, ওই সেন্টেন্সটার উপর আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। Yes students, now let's see the review of the class. চলো একটু দেখি আমরা এই ক্লাস থেকে আজকে কি কি শিখলাম। এই ক্লাস থেকে তোমাদের বইয়ের 47 পৃষ্ঠা মানে 47 পেজের রাইট ওয়েল 1 ইউনিট 23, এখান থেকে আমরা শিখলাম ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। Use of question mark. Question mark must be put at the end of a interrogative sentence. Interrogative sentence এর শেষে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। আমরা ওই কোয়েশ্চেন মার্ক দেখেই চিনতে পারবো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেকেন্ড, যে কত পৃষ্ঠা এটা? 48 পৃষ্ঠা 48 পেজের রাইট ওয়েল 2 ইউনিট 24, এখান থেকে আমরা শিখলাম ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্কের ব্যবহার শিখলাম। এক্সক্লেমেশন মার্ক মাস্ট বি পুট এট দ্য এন্ড অফ এ এক্সক্লেমেটরি সেন্টেন্স অর ইন্টারজেকশনাল ওয়ার্ড। ইন্টারজেকশনাল ওয়ার্ড গুলোর পরে সরাসরি কি একটা এক্সক্লেমেশন মার্ক বসে যায়, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক বসে যায়। আমরা জানি হোয়াট এবং হাউ, এই দুটি ওয়ার্ড দ্বারা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়। ইভেন হোয়াট এবং হাউ দ্বারা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও তৈরি হয়। তাহলে হোয়াট এবং হাউ দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা বুঝবো কিভাবে? এট দ্য এন্ড অফ দ্য পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক দেখে আমরা বুঝবো কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। At the last, I discuss about the uses of
ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটা হলো কিরকম, এরকম দেখতে ইনভার্টেড কমা। তাই ইনভার্টেড কমাটা কোথায় বসে? যদি কোনো সেন্টেন্স বক্তা সরাসরি অন্যের কথাটা উপস্থাপন করে, যদি বক্তার কথাটা সরাসরি কেউ উপস্থাপন করতে চায়, তাহলে কি হবে? ইনভার্টেড কমা বসবে। হ্যাঁ, ইনভার্টেড কমার মানে যে সেন্টেন্স শুরু হবে ইনভার্টেড কমার দ্বারা, যে সেন্টেন্স শুরু হবে সেই সেন্টেন্সের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ইভেন ওই সেন্টেন্সের শেষে যে পাংচুয়েশন মার্ক বসবে, হয়তো ফুল স্টপ, নয়তো ইন্টারোগেটিভ মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক, এই মার্কগুলো যখন বসে সেই মার্কগুলো কি ইনভার্টেড কমার ভিতরে বসতে হবে। এই ছিল তোমাদের আজকের পার্ট। Yes students, this was your class for today. আজকের মতো এই পর্যন্ত তোমাদের ক্লাস ছিল। So I hope you will practice it a lot in your house. এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। You know, without good practice you can't do understand anything well. ভালো প্র্যাকটিস না করলে একটা জিনিস ভালো করে বুঝতে পারবে না। You know, practice make a man perfect. So without better practice you can't understand the use of question mark, exclamation mark and inverted comma. Even you know it is very important for the students to write well. For this reason this chapter is belongs to your class. So dear students, in my next class I will discuss about the uses of comma. So hope you will enjoy this class and you will must be see my next class, and till then keep well and take care. Goodbye.